আজকে আমরা সাংহাই সহযোগিতা সংস্থা মানে এসসিওতে বাংলাদেশের সম্ভাব্য সদস্যপদ নিয়ে একটা উপস্থাপনা দেখছি। এখানে ভূ রাজনৈতিক বাধা সুবিধা আর বিভিন্ন দেশের প্রভাব নিয়ে কথা বলা হয়েছে। এসিও সদস্যপদের যে সুবিধা আর অসুবিধাগুলো সেগুলো বেশ তথ্যপূর্ণভাবে কিন্তু লিস্ট করেছে। তবে আমার মনে হচ্ছিল কি এই দুটো দিকের মধ্যে যে একটা টানাপোড়েন আছে, মানে একটা জটিল সম্পর্ক, সেটা বোধহয় আরও ভালোভাবে ফুটিয়ে তোলা যেত। ঠিক, মানে সুবিধা একদিকে বাধাগুলো অন্যদিকে, এভাবে আলাদা করে দেখানো হয়েছে, তাই না? একদম। এর ফলে কি হচ্ছে, পাঠক বুঝছেন যে হ্যাঁ দুটোই আছে, কিন্তু কেন কিছু বাধা, ধরুন ভারতের যে আপত্তির কথাটা আসছে সেটা অন্য সুবিধার চেয়ে বেশি ওজনদার হয়ে যাচ্ছে, সেই কৌশলগত জায়গাটা মানে ব্যালেন্সটা ততটা জোরালো লাগছে না। বুঝতে পেরেছি। মানে একটা সুবিধার উল্টোপিঠেই যে একটা বড় চ্যালেঞ্জ আছে, সেই কানেকশনটা হয়তো আরও সরাসরি দেখানো যেত। ঠিক তাই, এখানেই আমার প্রথম পরামর্শটা আসছে। ধরুন একটা কাঠামো যদি এমন হয় যে যখনই একটা সুবিধার কথা বলা হচ্ছে ঠিক তারপরেই সেটার সাথে সবচেয়ে বড় যে বাধা বা ঝুঁকিটা আছে সেটাকে জুড়ে দেওয়া হলো। আচ্ছা, এটা একটা ভালো আইডিয়া। যেমন ধরুন যখন বর্ধিত সংযোগ ও বাণিজ্য সুবিধার কথা আসছে, হ্যাঁ, ঠিক তার পাশেই কি উল্লেখ করা যায় যে আচ্ছা, এটাই আবার কিভাবে ভারতের কৌশলগত উদ্বেগ বাড়াচ্ছে আর হয়তো সদস্যপদের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। ঠিক। অথবা ধরুন নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি, এটা তো একটা বড় সুবিধা। অবশ্যই। কিন্তু সেটার সাথেই যদি বলা হয় যে এর ফলে আবার পশ্চিমা দেশগুলোর সাথে সম্পর্কটা একটু জটিল হতে পারে, বা বাংলাদেশের যে নিজস্ব নীতি সকলের সাথে বন্ধুত্ব সেটার উপর একটা চাপ আসতে পারে, তাহলে সুবিধাটা পাওয়ার যে চ্যালেঞ্জ সেটা অনেক বেশি স্পষ্ট হয়, তাই না? একদম একদম। মানে সুবিধাটা কতটা বাস্তবসম্মত সেটাও বোঝা যায়। আচ্ছা, এবার দ্বিতীয় পর্যবেক্ষণটার দিকে যাই। হ্যাঁ, দেখুন, ভারতের অবস্থান যে একটা প্রধান বাধা সেটা কিন্তু লেখার বিভিন্ন জায়গায় এসেছে, এটা ঠিক। কিন্তু আমার মনে হয় এই বিষয়টার যে কৌশলগত গুরুত্ব, মানে ভারতের আপত্তির কারণ এবং এর প্রভাব, এটাকে আলোচনার একেবারে কেন্দ্রে এনে বিশ্লেষণ করলে লেখাটা আরও তীক্ষ্ণ হতো। মানে ভারতের আপত্তির কারণ আর প্রভাব নিয়ে যে পয়েন্টগুলো আছে সেগুলো একটু ছড়ানো ছিটানো লাগছে। যেমন বাধার অংশে একটু, ভূরাজনীতির অংশে একটু, আবার ভারতের ভূমিকা নিয়েও আলাদা করে বলা। হ্যাঁ, ঠিক তাই। পাঠককে যেন নিজে নিজের ডটগুলো কানেক্ট করতে হচ্ছে। ভারতের এই অবস্থানটা ঠিক কিভাবে, মানে ধরুন চীনের সমর্থন পাওয়া বা বাংলাদেশের নিজের নীতি বজায় রাখা বা অন্যান্য সুবিধা পাওয়ার সম্ভাবনাকে জটিল করে তুলছে, সেই কার্যকারণ সম্পর্কটা মানে কজ অ্যান্ড এফেক্ট সেটা আরও সরাসরি দেখানো প্রয়োজন, যেখানে শুধু ভারতের কৌশলগত দিকটা নিয়েই কথা বলা হবে। যেমন ভারত কেন ডায়ালগ পার্টনার স্ট্যাটাস নিয়ে হয়তো ততটা চিন্তিত নয়, কিন্তু পূর্ণ সদস্যপদের ক্ষেত্রে তাদের আপত্তিটা কোথায়, এই পার্থক্যটা খুব গুরুত্বপূর্ণ। এটা একটা দারুণ পয়েন্ট। যেমন পূর্ণ সদস্যপদ পেলে বাংলাদেশের ফরেন পলিসিতে কি এমন কোনো স্ট্রাকচারাল চেঞ্জ আসতে পারে? ধরা যাক এসসিওর কোনো যৌথ বিবৃতিতে সই করার বাধ্যবাধকতা, যেটা হয়তো ভারতের স্বার্থের সাথে মিলছে না। একদম, এই ধরনের বিষয়গুলো আরও স্পষ্ট করা যেতে পারে। অথবা ধরুন চীনের বিআরআই প্রকল্পে বাংলাদেশের যোগ দেওয়া আর ভারতের নিরাপত্তা উদ্বেগ, এটার মধ্যেকার যে সরাসরি যোগসূত্র সেটাকে আরও জোর দিয়ে বলা। এতে ভারতের আপত্তির কারণগুলো পাঠকের কাছে অনেক বেশি পরিষ্কার হবে। ঠিক। তাহলে আজকের আলোচনার মূল দুটো পয়েন্ট যদি একটু গুছিয়ে বলি। প্রথমত, এসসিও সদস্যপদের সুবিধা আর প্রতিবন্ধকতার মধ্যেকার যে জটিল সম্পর্ক বা টানাপোড়েন, সেটাকে আরও কাঠামোগতভাবে দেখানো। হ্যাঁ, যাতে পাঠক বুঝতে পারেন কেন সুবিধাগুলো পাওয়া এত কঠিন। আর দ্বিতীয়ত, ভারতের যে কৌশলগত অবস্থান সেটাকে আলোচনার একেবারে ফোকাসে নিয়ে আসা এবং এর প্রভাবটাকে আরও তীক্ষ্ণভাবে বিশ্লেষণ করা, যাতে পরিষ্কার হয় যে কেন এটাই সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। একদম।